ভারতবর্ষের ইতিহাসে নবাব সিরাজউদ্দৌলা এক উজ্জ্বল নক্ষত্রের নাম। ইংরেজদের বিরুদ্ধে বীরত্বসূচক লড়াইয়ের মধ্য দিয়ে নিজের জীবন উৎসর্গ করে তিনি অমর হয়ে আছেন। তিনিই ছিলেন বাংলার শেষ নবাব। ব্রিটিশদের থেকে মুক্ত হওয়ার প্রায় ৭৭ বছর পরে এসেও তাদের শোষণ নিপীড়নের কথা আজও মানুষের মুখে মুখে। মূলত এই অঞ্চলে ব্রিটিশদের আধিপত্য শুরুই হয়েছিল নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়ে। এই পরাজয়ের কিছু করুণ এবং হৃদয় বিদারক ঘটনা রয়েছে। খুব অল্প বয়সে নবাব সিরাজউদ্দৌলা রাজ সিংহাসনের অধিকার পেয়েছিলেন, কিন্তু নবাবি অর্জন করার পর থেকেই তিনি বিরোধিতার সম্মুখীন হন। এমনকি এই বিরোধিতা করেছিল স্বয়ং তার আত্মীয় স্বজনরাও। ধীরে ধীরে তাদের সেই বিরোধিতা ষড়যন্ত্রে রূপ নিতে থাকে। এর সাথে যুক্ত হয় ব্রাহ্মণ্যবাদী হিন্দু ও আধিপত্যবাদী ইংরেজরা। যে ইংরেজরা উপমহাদেশে এসেছিল ব্যবসার উদ্দেশ্যে, শেষ পর্যন্ত তারাই হত্যা করে নবাব সিরাজউদ্দৌলাকে। কিন্তু কিভাবে নবাব সিরাজউদ্দৌলাকে হটানোর ষড়যন্ত্র করা হয়েছিল, আনরিভিল সিক্রেটের আজকের পর্বে সে ইতিহাসেই ফিরে যাব আমরা। পলাশির যুদ্ধের নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের অনেকগুলো কারণ ছিল। এর মধ্যে কিছু ছিল প্রত্যক্ষ, আবার কিছু ছিল পরোক্ষ। পরোক্ষ কারণের ভেতরে অন্যতম হল নবাব আলীবর্দী খানের প্রতি তার নিকটাত্মীয়দের ঈর্ষাপরায়ণতা। পুত্রহীন আলীবর্দী খানের দুই জামাতার মধ্যে একজন ছিলেন ঢাকার শাসনকর্তা। তারা আশা করেছিলেন আলীবর্দী খানের মৃত্যুর পর তাদের কেউ একজন মসনদের উত্তরাধিকারী হবেন। কিন্তু আলীবর্দী খানের উত্তরাধিকারী হিসেবে বেছে নেওয়া হয় তরুণ সিরাজউদ্দৌলাকে। সিরাজ ছিলেন তার নাতি, কিন্তু এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি তার অনেক নিকটাত্মীয়, যে কারণে তাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয় এবং পরবর্তীতে সেটি শত্রুতায় পরিণত হয়। নবাব সিরাজউদ্দৌলার অন্যতম শত্রু ছিল তার খালাতো ভাই পূর্ণিয়ার নবাব শওকত জঙ্গ। সিরাজউদ্দৌলার অপর শত্রু ছিল তার খালা মেহেরুন্নেসা, যাকে সবাই ঘোষেটি বেগম নামে চেনে। ঘোষেটি বেগম ছিল নিঃসন্তান। তিনি সিরাজউদ্দৌলার ছোট ভাই একরামউদ্দৌলাকে লালন পালন করতেন। ঘোষেটি বেগমের ইচ্ছা ছিল নবাব আলীবর্দী খানের মৃত্যুর পরে একরামউদ্দৌলাকে মসনদে বসাবে, কিন্তু একরামউদ্দৌলা অকালে মৃত্যুবরণ করেন। তাই ঘোষেটি বেগম শওকত জঙ্গের প্রতি সহানুভূতিশীল হয়ে পড়ে। একসময় তিনি শওকত জঙ্গকে সিরাজের বিরুদ্ধে যুদ্ধ করার আমন্ত্রণ জানায়। সিরাজউদ্দৌলার আরেক শত্রু ছিল মীর জাফর আলী খান। সে আলীবর্দী খানের সৎবোন শাহ খানমকে বিয়ে করে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পায়। মীর জাফর ছিল অত্যন্ত লোভী ও অকৃতজ্ঞ। তিনি নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি থেকে প্রধান শত্রু হয়ে ওঠেন। ঘোষেটি বেগম ও শওকত জঙ্গের সাথে যখন সিরাজউদ্দৌলা ব্যতিব্যস্ত, তখন মীর জাফর ইংরেজ কোম্পানির সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়। এছাড়া হিন্দুদের প্রতি আলীবর্দী খানের উদার নীতি সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রের বীজ বপনের কারণ হয়ে দাঁড়িয়েছিল। তার শাসন আমলে সামরিক ও বেসামরিক উভয় ক্ষেত্রে হিন্দু কর্মকর্তাদেরকে অধিক সংখ্যায় নিয়োগ দেওয়া হয়। এভাবে হিন্দুরা সকল ক্ষেত্রে প্রতিপত্তিশীল হয়ে ওঠে। পরবর্তীতে নবাব সিরাজউদ্দৌলাও তার নানান নীতি অনুসরণ করেছিলেন। হিন্দুদের প্রতি রেখেছিলেন আস্থা। তিনি মোহনলাল নামক এক কাশ্মীরি হিন্দুকে উচ্চ পদে নিয়োগ দেন। সেই মোহনলালই নবাবের ওপর প্রভাব বিস্তার করে প্রধান উজিরে পরিণত হন। নবাব সিরাজের হাতে কলকাতা পতনের পর যদি উমিচাঁদ, নবকিষেন, জগৎ শেঠ এবং রায়দুল্লভ মানিকচাঁদ সহ অন্যান্য হিন্দুরা গভর্নর ড্রেক ও তার লোকজনকে সাহায্য না করত, তাহলে ইংরেজদের জন্য আত্মসমর্পণ ছাড়া আর কোনো উপায় ছিল না। কিন্তু তারা ইংরেজদেরকে সাহায্য করেছে। ইংরেজদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে বাংলার মুসলিম রাজত্বের অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এছাড়া ইতিহাসবিদদের অনেকেই মনে করেন অল্প বয়সে নবাবের পদে অধিষ্ঠিত হওয়ায় অনেক বিষয় ভালোভাবে সামাল দিতে ব্যর্থ হয়েছিলেন সিরাজউদ্দৌলা। কোনো কোনো ক্ষেত্রে তিনি আপোষ করে চলেছেন। যেমন মীর জাফরের বিশ্বাসঘাতকতার কথা নবাবের কানে আগেই পৌঁছে গিয়েছিল, কিন্তু তিনি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। পরবর্তীতে সেই মীর জাফরের বিশ্বাসঘাতকতায় মাত্র ৩,০০০ সৈন্যের রবার্ট ক্লাইভের বাহিনীর কাছে বিনা যুদ্ধে নবাব সিরাজের ১৮,০০০ অশ্বারোহী ও ৫০,০০০ পদাতিক বাহিনীর পরাজয় ঘটে। ইতিহাসে যেটি পলাশির যুদ্ধ হিসেবে পরিচিত। এই যুদ্ধে ইংরেজদের জয়ের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে তাদের দীর্ঘদিনের শাসন শোষণ শুরু হয়, যেটি চলে
প্রায় 200 বছরের মতো। আক্ষরিক অর্থে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হলেও এর পেছনে অনেক কলকাঠি নাড়া হয়েছিল। ইতিহাসের সেই কালো অধ্যায় এখনো অনেক মানুষকে আবেগে আপ্লুত করে। আনরিভেল সিক্রেটের পরবর্তী পর্বে এরকম কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাতে ভুলবেন না। সাথে থাকার জন্য ধন্যবাদ।